This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তার কোনো ছবি নেই, মূর্তিও অমিল, অথচ তিনি বাংলার প্রথম সার্বভৌম রাজা। সাম্রাজ্য এগিয়ে নিয়ে গিয়েছিলেন বহু দূর, কিন্তু সেই চর্চা বড়জোর ইতিহাসের বইয়ের পাতায় কিংবা গবেষকদের প্রয়োজনে। আম বাঙালি তার সঙ্গে পরিচয় কতটুকু বলুন তো? বাংলার কার্যত বিস্তৃত রাজাই এবার বঙ্গ রাজনীতির পিছে আর উকি নয়, ওয়ার্ম আপ সেরে নামতে চলেছেন। খুব বেশি দূরে নয়, এই পয়লা বৈশাখেই তার এন্ট্রি হতে চলেছে রাজ্য রাজনীতিতে। রামনবমী তো ছিলই, আছেই, পাশাপাশি গেরুয়া শিবির হিন্দুত্বের আইকন হিসেবে সামনে আনতে চলেছে মহারাজা শশাঙ্ককে। আর এই শশাঙ্ক ভজনা নিয়েই নতুন সমীকরণ। শিবাজি ছেড়ে এবার শশাঙ্কের স্মরণ সংঘের। রাজনীতির অভিমুখ তবে কি অন্য পথে? আজকের স্পেশাল রাম নাম শশাঙ্ক নাম, আপনাদের সঙ্গে আমি মজিরা। বাঙালির অস্তিত্ব, বাঙালি কে, বাঙালি কি, তার সঙ্গে শশাঙ্ক যুক্ত। শশাঙ্ক বাংলার একজন বাঙালির আইকন এবং বাঙালি আনা। রামনবমী আসার আগেই রাম নামে মুখরিত বাংলা। রামনবমী পালন এখন এতটাই অগ্রাধিকার যে 26,000 চাকরি বাতিল নিয়ে আন্দোলনও আপাতত স্থগিত রেখেছে রাজ্যের প্রধান বিরোধী দল। শাসক দলও আগ্রহী রামনবমী উদযাপনে। আর এই আবহে গেরুয়া শিবিরের মুখে এবার গত কয়েক বছর ধরে বাংলায় সংঘ বিজেপির শশাঙ্ক চর্চা বাড়ছে। আরও একটা নতুন বাংলা বছরের আগে আরএসএস এর তরফে তুলে ধরার চেষ্টা হচ্ছে। গেরুয়া শিবির প্রমাণ করার চেষ্টা করে চলেছে বঙ্গাব্দের প্রবর্তন শশাঙ্ক ছাড়া অন্য কারো পক্ষে সম্ভব নয়। তার সমর্থনে তাদের যুক্তি, শশাঙ্কের সিংহাসন আরোহণের বছর ধরা হয় 593 খ্রিস্টাব্দকে, আর তখন থেকে 1432 বঙ্গাব্দ যোগ করলে 2025 দাঁড়ায়। বঙ্গাব্দ সম্ভবত তার রাজ্যাভিষেকের সময় থেকেই, খুব সম্ভবত বঙ্গাব্দ শুরু হয়েছিল শশাঙ্কের রাজ্যাভিষেকের সময় থেকে। হঠাৎ করে একটি ন্যারেটিভ খুব স্পষ্ট করে উঠে আসছিল যে এটি যেন আকবরের তৈরি, এরকম বাংলাদেশ থেকে আসছিল। তো তখন আমাদের মনে হলো এটা একটা খানিকটা আমাদের দায় যে এটির সঠিক তথ্য আমাদের দেওয়া দরকার। আর এই শশাঙ্ক নাম অভিযানকে সংগঠিত করার দায়িত্বে রয়েছে আরএসএস এর সাংস্কৃতিক শাখা। কয়েক বছর ধরে সংস্কার ভারতী নামে এই সংগঠনের তরফে বাংলা নববর্ষের আগে শশাঙ্কের কল্পিত ছবি দিয়ে ক্যালেন্ডার প্রকাশ করা হয়। 2023-এ সেই মঞ্চেই অনুষ্ঠান চলার পাশাপাশি শশাঙ্কের আবক্ষ মূর্তির লাইভ নির্মাণও হয়েছিল। কলকাতায় হয়েছিল শোভাযাত্রা। আসছে আরও একটা বছর, 1432। বাংলা নতুন বছরে শশাঙ্কের প্রথম পূর্ণাবয়ব মূর্তিটি প্রকাশ্যে আনা হবে। শুধু ছবি বা মূর্তি বানানো নয়, শশাঙ্কের নানা বীর গাথাও তুলে ধরতে তার সবচেয়ে উল্লেখযোগ্য কৃতিত্বগুলির কাহিনী নিয়ে 12 মাসের ক্যালেন্ডারের 12টি ছবি তৈরি হচ্ছে। নববর্ষের আগে 8ই এপ্রিল জাতীয় গ্রন্থাগারে সেই ক্যালেন্ডার প্রকাশ করা হবে। সেখানেই গৌরাধিপতি শশাঙ্কের প্রথম পূর্ণাবয়ব মূর্তিরও আবরণ উন্মোচন হবে। শশাঙ্ককেই যে তারা আইকন হিসেবে তুলে ধরতে চায় তা বুঝিয়ে দিয়েছে গেরুয়া শিবির। বাঙালির অস্তিত্ব, বাঙালি কে, বাঙালি কি, তার সঙ্গে শশাঙ্ক যুক্ত। শশাঙ্ক স্বাভাবিক কারণেই বাংলার রোল মডেল হিসেবে তো আসবেই। শশাঙ্ক বাংলার একজন বাঙালির আইকন এবং বাঙালি আনা। আমরা যখন রাজার ইতিহাস খুঁজি তখন আমাদের কাছে শশাঙ্ক চরিত্রটাই উঠে আসে। এই বাঙালিকে যে একটা কালপঞ্জিকা উপহার দিচ্ছেন, ভারতবর্ষে কোনো ভাষাভাষীর এরকম কালপঞ্জিকা নেই। যদিও ইতিহাসবিদদের একাংশ শশাঙ্ককে আইকন হিসেবে দেখার বিরোধী। শশাঙ্কের থেকে পরবর্তীকালে বাংলায় তো আরো শক্তিশালী রাজারা এসেছে। ধর্মপালের রাজত্বটা তো অনেক বেশি বড় ছিল। আইকন মেকিং এর যে প্রক্রিয়া, সেটা যদি ধর্মীয় লাইনে হয় তাহলে সেটা একটু গোলমালে, মানে ঐতিহাসিক যথার্থতার দিক দিয়ে তাকে ঠিক প্রতিষ্ঠা করা যায়। ঐতিহাসিক অনুসন্ধান চললেও এ পর্যন্ত গৌরেশ্বর শশাঙ্কের কোনো মূর্তি মেলেনি।
ইতিহাসবিদদের বর্ণনা শুনে তার ছবি আঁকা হয় এবং সেই ভিত্তিতেই মূর্তি স্থাপন। শশাঙ্ককে নিয়ে যেমন দেয়াল পঞ্জিকা করেছি, তাকে নিয়ে একটি গ্রন্থ প্রকাশ করবার চেষ্টা চলছে, একটি চলচ্চিত্র রূপায়ণেরও চেষ্টা হচ্ছে। তার রাজত্ব বিস্তারে তার এতটাই বেশি শক্তি এবং ক্ষাত্র তেজ তিনি দেখিয়েছিলেন যে ওরকমই একটি জনপ্রিয় চলচ্চিত্র নির্মাণ করা যায়, নাটকও করা যায়। অধুনা ভারতীয় রাষ্ট্র যেই রাজ্যগুলোর মধ্যে বিভক্ত হয়েছে সেটার দিক দিয়ে দেখতে গেলে তো মগধ বিহারের মধ্যেই পড়ছে। কাজে একজন আমি যদি আধুনিকতার বিচার করি তাহলে তো সেইভাবে তাকে বাঙালি আমরা বলতে পারি। শিবের উপাসক হিসেবে পরিচিত ছিলেন শশাঙ্ক। বাংলার সেই মহারাজকে হিন্দু জাগরণের প্রতীক হিসেবে তুলে ধরার ভাবনা গেরুয়া শিবিরের। রাম নামের সঙ্গে কৌশলে শশাঙ্ক নাম জুড়ে দেওয়া। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তাহলে কি দাঁড়ালো? যার জন্ম বৃত্তান্ত এবং আসল নাম অজানা, তাকে নিয়ে এবার হইচই বঙ্গ রাজনীতিতে। চলে এসেছেন পাদ প্রদীপে। তার বীরত্ব, প্রশাসনিক দক্ষতা আমরা বারবার নানা ইতিহাসবিদদের গবেষণায় পাই। কি এই মহারাজা শশাঙ্ক জানতে ইচ্ছে করছে? তো জানাবো আপনাদের, দেখাই আপনাদের। বিগ বলে কিছু তথ্য দিই, মানে শশাঙ্ক বৃত্তান্ত। দেখুন, এই মুহূর্তে সিংহাসনে আরোহণ কবে? 593 খ্রিস্টাব্দ। রাজত্বকাল যদি বলি, রাজত্বকাল হচ্ছে 593 থেকে 630 খ্রিস্টাব্দ। রাজধানী কোথায় ছিল? রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। আর রাজ্যের মানে গৌড়ের স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। উত্তরবঙ্গ, গৌড়বঙ্গ, মগধ, উৎকলের একাংশে সাম্রাজ্য বিস্তার করেছিলেন তিনি। ছোট ছোট রাজ্যগুলিকে একত্র করে গৌড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন রাজা শশাঙ্ক। আর এই মহারাজা শশাঙ্ককে নিয়ে এবার নাটক মঞ্চস্থ হবে জাতীয় গ্রন্থাগারে। 8ই এপ্রিল হবে শো। মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট ফর এশিয়ান স্টাডিজ এবং সংস্কার ভারতীর উদ্যোগে শশাঙ্কের বীরত্ব তুলে ধরা হবে। তারই মহড়া চলছে পশ্চিম বর্ধমানের কাঁকসায়। নাটকে দুজন সূত্রধর কাহিনী বলছেন। মহড়া চলছে। নাটকে দুজন সূত্রধর কাহিনী বলছেন। তাদের এই বক্তব্য মঞ্চস্থ করা হবে। শিল্পীদের মতে গৌরবোজ্জ্বল যে কাহিনী, সেই পর্বই তুলে ধরা হবে এই নাটকে। আমরাও মহারাজা শশাঙ্কের উপর একটি নাটক নির্মাণের কাজ করছি। তখন তারা আমন্ত্রণ জানিয়েছিলেন যে আমাদের অনুষ্ঠানে যদি আপনারা এই নাটকটা মঞ্চস্থ করেন। তো তখন আমরা বলেছিলাম যে বড় নাটক তো সম্পূর্ণটা করতে পারবো না, তো একটু ছোট করে হলেও আমরা করব। তো তার একটা সংক্ষিপ্ত সারসংক্ষেপ বলতে পারেন, এই নাটকের একটা সারসংক্ষেপ আমরা আগামী 8ই এপ্রিল ওই অনুষ্ঠানে মঞ্চস্থ করছি। 2 বছর আগে এক পয়লা বৈশাখে অল্প বিস্তর আলোচনা ছিল, আর এবার আরো একটা নতুন বছর, তার খানিকটা আগে এবার আচমকা আলোচনায় রাজা শশাঙ্ক। একটু ভুল, এবার জাঁকিয়ে বসতে চলেছেন বঙ্গ রাজনীতিতে, মানে শুধু আলোচনা নয়, তাকে তুলে ধরতে তৎপরতা গেরুয়া শিবিরে। আর শশাঙ্কের রাজ্যপাট যেখানে, সেই মুর্শিদাবাদ, সেখানেও নানা আলোচনা, রাদার জোর জল্পনা। নবাবের জেলা হিসাবে পরিচিত এই মুর্শিদাবাদ, পাঠ্য বইয়ে আমরা পড়েছি সেই মুর্শিদাবাদের বিভিন্ন নবাবী কাহিনী। কিন্তু সেই নবাবী কাহিনী কবে শুরু হয়েছিল, এই নিয়ে এবার শুরু হয়েছে বিতর্ক। রাজনীতির ময়দানে চলে এলো নবাব বনাম গৌড়াধিপতি। কারণ বাংলায় পাঠানকাল শুরু হয়েছিল দ্বাদশ শতাব্দীর দিকে। সেই সময় কুতুবউদ্দিন অর্থাৎ ঘড়ি বংশের যখন ভারতে আগমন ঘটে, সেই সময় তার সেনাপতি বখতিয়ার খিলজি লক্ষণ সেনের কাছ থেকে বাংলা বিচ্ছিন্ন করে দেয়। সেই সময়ের পর থেকে পাঠানকাল, মুঘল বা বিভিন্ন বিদেশি শক্তি এই রাজ্যে অর্থাৎ এই মুর্শিদাবাদে সেই সময় দখল করিয়া রাজত্ব সামলেছিলেন। কিন্তু তার আগের ইতিহাস সেই অর্থে আমরা হয়তো পাঠ্য বইয়ে পাই না। তবে নিখিলেন্দ্রনাথ রায়ের একটি বইয়ে উল্লেখ আছে এই রাজা শশাঙ্কের কথা। এখানে হিউয়েন সাং যে সময় হর্ষবর্ধনের সময়কালে ভারতে এসেছিলেন, সেই সময়ে উল্লেখ রয়েছে এই কর্ণ সুবর্ণের কথা।
দেখুন, মুর্শিদাবাদ জেলা নিয়ে আলোচনা হলেই ঘুরে ফিরে আমাদের মুখে আসে নবাবের জেলা বা নবাবগড়ের কথা। কিন্তু ওই জেলার পদ্মশিবিরের জনপ্রতিনিধিরা এমন পরিচয়ে বেজায় ক্ষুব্ধ শুধু নয়, তারা মনে করেন এটা জেলার সম্মানহানি হচ্ছে। কারণ তাদের জেলা তো যতটা নবাবের ততটাই হিন্দু রাজা শশাঙ্কের, যাকে নিয়ে এত আলোচনা। একটার পর একটা চিহ্ন তো সেই কথাই বলে। বহরমপুরের বিজেপি বিধায়ক মুর্শিদাবাদকে গৌরাধিপতি জেলা হিসেবে তুলে ধরতে চান এ রাজ্য, চিঠিও কেন্দ্রের কাছে লিখেছেন তিনি। বিজেপির এই কৌশলে অবশ্য রাজনীতি দেখছে শাসক দল। কৃত ইতিহাস এবং সেই ইতিহাসে কর্ণ সুবর্ণের ইতিহাস এবং ভূগোল নিয়ে শশাঙ্কের যে সময়, সেই সময়ের কোনো ইতিহাস সেইভাবে বর্ণিত নেই। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে আমি চিঠি দিয়েছি, ওনারা পর্যালোচনা করুন, ওনারা ইতিহাস ঘাটুন। যদি সত্য হয় তাহলে ইতিহাসকে আবার নতুনভাবে লেখা হোক। বিজেপি পার্টি ভারতবর্ষের ইতিহাসটাকে ভুলিয়ে দিতে চাইছে। বিজেপি পার্টি যে বিভাজনের রাজনীতি করে এবং নির্দিষ্টভাবে ইতিহাসের একটা পার্ট তুলে ধরতে চাইছে। এসব দেখে অনেকেই বলছেন বঙ্গ রাজনীতিতে শশাঙ্কের আমদানি। গেরুয়া শিবির রাগঢাক না রেখে বাংলার প্রাচীন রাজাদের কথা আবার তুলে ধরতে চায়। বাংলায় এবার রামের সঙ্গে শশাঙ্ক নাম। রামনবমীর আছে শশাঙ্ককে নিয়ে এবার আবেগ উস্কে দিতে চাইছে গেরুয়া শিবির। আকবর নাকি বঙ্গাব্দের সূচনা করেছিলেন, যা একেবারে অসত্য। তাই সত্য যে রাজা শশাঙ্কের যে রাজ্যাভিষেকের দিন থেকেই বঙ্গাব্দের সূচনা হয়েছিল, তা এবার বাঙালিকে জানানোর সময় এসেছে। রাজা শশাঙ্ক, রাজা প্রতাপাদিত্য, এই ধরনের যে রাজা, বাঙালি রাজা, যে বাঙালি রাজাদের প্রতাপ, যে বাঙালি রাজাদের বীরত্বের কাহিনী বাঙালি কখনো পড়েনি, তা জানানোর এবার সময় এসেছে। তার মানে কি দাঁড়ালো? রাম নামের পর শশাঙ্ক নাম। এ ধরনের বিস্তৃত হিন্দু রাজা বা বীরকে তুলে ধরার কৌশল পদ্মশিবিরের পুরনো। পাশের রাজ্য অসমের কথাই ধরুন না, বছরখানেক আগের কথা। লাচিত বরফুকনের 400তম জন্মজয়ন্তী উপলক্ষে তোলপাড় পড়ে গিয়েছিল অসমে। খোদ প্রধানমন্ত্রী পৌঁছে গিয়েছিলেন অসমে। জোরহাটে অহোম রাজত্বের কমান্ডার বরফুকনের ব্রোঞ্জের মূর্তি উদ্বোধন করেছিলেন। অহোম শৌর্যের প্রতীক লাচিত, তাকে ইতিহাসের বিস্মৃতি থেকে তুলে এনে প্রাধান্য জাতিসত্তা উস্কে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল। সেই ছক কি এ বঙ্গেও? প্রশ্ন তো উঠবেই। আরএসএস এর শাখা সংগঠনের ইঙ্গিত তো তেমনই। তারা রাগঢাক না রেখে বুঝিয়ে দিচ্ছেন যে লাচিতের মতো বীরত্ব, হিন্দুদের প্রতি দরদি রাজা শশাঙ্ককে সামনে এনে সেই কৌশল উস্কে দিতে চায় গেরুয়া শিবির। লাচিত বরফুকনের জন্য মোগলেরা কোনোদিন অসম রাজ্যে প্রবেশ করতে পারেনি, তাদের সীমানা ওখানেই স্তব্ধ হয়ে গিয়েছিল। তো লাচিত বরফুকনের যে এই যে বীরত্ব, তার যে প্রবল ক্ষাত্র শক্তি, সেটাকে তারা যেমন তুলে ধরেছেন, তো সেই রকম শশাঙ্কের বীরত্ব। শশাঙ্কই বোধহয় সম্ভবত পৃথিবীতে প্রথম এই সংবিধান তৈরি করেন। তিনি গৌড়তন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে গৌড়ের শাসন প্রণালী কি হবে 1500 বছর আগে কল্পনা করুন। সেই সময় একজন শাসক শাসন প্রণালী কি হবে, মানে রাজার কথাই শেষ কথা নয়। তার মানে গেরুয়া শিবিরের মধ্যেও দুটো নাম, মানে একদিকে রাম নাম, আরেকদিকে আরএসএস এর শশাঙ্ক নাম। রাজ্যে রামেই ভরসা, অন্তত রামনবমীর আগে সেই বার্তাই দিচ্ছে রাজ্যের শাসক এবং বিরোধী দুই দল। রামনবমীতে রাজ্য জুড়ে বহু কর্মসূচি বিজেপির, হাত গুটিয়ে নেই শাসক দলও। জেলায় জেলায় অনেক কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল নেতৃত্ব। রামনবমীর এই রাজনৈতিক স্রোতে কিন্তু বামেরাও রয়েছে একটু অন্যভাবে। সিপিএম এর দাবি, রামনবমীতে অশান্তি ঠেকাতে তারা ক্যাম্প করে নজরদারি চালাবে। দিকে দিকে ভাগুয়া নিশান, গেরুয়া পতাকা আর রামনবমীর পোস্টারে ছয়লাভ সারা রাজ্য। বঙ্গে এই অভিনব রামনবমীর সঙ্গে জড়িয়ে গিয়েছে রাজ্যের রাজনীতিও। ভোট পেতে রামেই আস্থা রাখছে শাসক বিরোধীরা। ফলে রামনবমীর শোভাযাত্রার প্রস্তুতি ঘিরে রীতিমতো প্রতিযোগিতায় শাসক বিরোধী দুই দল। গেরুয়াঘাটে উত্তরবঙ্গে একগুচ্ছ কর্মসূচি নিয়েছে বিজেপি। শিলিগুড়িতে তাদের টার্গেট লক্ষ লোকের শোভাযাত্রা। পাল্টা কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূলও। গুরুত্বপূর্ণ এলাকায় ধর্মীয় শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের জল ও শরবত খাওয়ানোর ব্যবস্থা করবে তৃণমূল।
ফলে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজাও। সাধারণ পুণ্যার্থীদের একটু ঠান্ডা পানীয়, একটু খাবার জল তাদের হাতে তুলে দেওয়া, সেটা তো সবচেয়ে বড় মানব সেবা। আত্মশুদ্ধি করে জল দিলে তো ভালোই, চিত্তে যদি ভক্তি না থাকে তাহলে ওই জল দেওয়াটা রাজনৈতিক হয়ে যাবে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণে অনেক জায়গাতেই বিজেপির পাল্টা রামনবমীর শোভাযাত্রার ডাক দিয়েছে তৃণমূলও। কাউন্টার করতে হবে, পরিষ্কার কথা বুঝাই দিতে হবে যে রামচন্দ্রটা বিজেপির লিজ নেয়নি, পাট্টাও নেয়নি, বা রামচন্দ্র যায় বিজেপির ঘরে ঢুকে বসে থাকেনি। রামচন্দ্র সবার জন্য, সুতরাং এটাও প্রমাণ করার কিন্তু প্রয়োজন রয়েছে। বঙ্গের এই রাম রাজনীতিতে কিন্তু স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কোনো রাগঢাক রাখেননি দিলীপ ঘোষ। রামনবমী আর রাজনীতির যোগসূত্রটা বোঝালেন নিজস্ব কায়দাতেই। রাম তো সব জায়গায় আছেন, এতদিন রামের ইচ্ছাই চলছে। এই যে কোর্ট রায় দিয়েছে এটাও রামের ইচ্ছা, আর তারপরে সরকার চলে যাবে 1 বছর পরে, সেটাও রামের ইচ্ছাই হবে। রাম ছাড়া ভারতবর্ষে কিছু চলবে না। রামের নামে কোটি কোটি লোক রাস্তায় নামবে। রাম রাজনীতির স্রোতে তৃণমূল বিজেপি যখন গা ভাসাচ্ছে, তখন নিজেদের কর্মসূচি তৈরি করে ফেলেছে বামেরাও। রামনবমীতে অশান্তি ঠেকানোর বার্তা নিয়ে পথে থাকার ঘোষণা করেছে এসএফআই। এই ধর্মীয় উন্মাদনা সৃষ্টির মধ্যে দিয়ে মানুষকে ভাগ করতে চাইছে। আমরা চাই ফোকাসটা আসল ইস্যুতে থাকুক, আর যারা দাঙ্গা করতে আসবে তাদের বিরুদ্ধে ছাত্ররা রাস্তায় দাঁড়িয়ে থেকে লড়াইটা লড়বে। যদি আবার কোনো এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে, আমরা অবশ্যই সেটা রাস্তায় নেমেই প্রতিহত করে রুখে দিতে পারবো। এই মানুষের মধ্যে এখানকার যে সম্প্রীতি, সেটা কেউ রুখতে পারবে না। বোঝা গেল তৃণমূল বিজেপির থেকে স্বতন্ত্র অবস্থান ঘোষণা করেও এবারের রামনবমীতে পথে থাকছেন বামেরাও। রাম বাম জোটের কথা বলে প্রায়শই বিরোধী সিপিএম এবং বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বঙ্গে রামনবমীর রাজনীতি কিন্তু মিলিয়ে দিল সেই সবকটি পক্ষকেই। রামনবমীতে রাস্তায় নেমে সম্প্রীতির বার্তা দেবে সিপিআইএম, কিন্তু সিপিআই তারা তো রাম স্মরণে। রামনবমী নিয়ে এবার পোস্টার দিয়ে দিল বাম দল। সল্টলেকের করুণাময়ী চত্বরে সিপিআই এর নামে একাধিক পোস্টার দেখা গেল। রামনবমীর আগের দিন রামনবমীর আবহে সিপিআই এর নতুন পোস্টার কৌশল। মহাত্মা গান্ধীর ছবি বাণী দিয়ে একাধিক পোস্টার পড়ল সল্টলেকের করুণাময়ীতে। কবি মুন্সী প্রেমচাঁদের ছবি লেখা দিয়ে পোস্টার দেওয়া হচ্ছে বাম দলটির তরফে। দলের 100 বছরের পোস্টারের মাধ্যমে ধর্মীয় সহনশীলতার বার্তাও দেওয়া হচ্ছে, দিচ্ছে সিপিআই। এই মুহূর্তে স্পেশাল 9 এখানেই শেষ করছি। আগামী সোমবার আবার আপনাদের সঙ্গে দেখা হবে, তবে আগামীকাল মানে রাত পোহালেই রামনবমী। ভালোই মিটুক দিনটা।